ডিয়ার ভিউয়ার্স, আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে কিছু কথা বলবো। আজ তার ৮৪ বছর বয়স। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন। তিনি একজন অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী এবং তার গুণের জন্য অনেক পুরস্কার পেয়েছেন। ২০২০ সালে অলিম্পিক লরেল, ২০১০ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল, ২০০৭ সালে স্বাধীনতার রাষ্ট্রীয় পদক, ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার এবং ৫০-এরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনারারি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন তিনি। এবং তিনি অধ্যাপনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তাছাড়াও তার যে সামাজিক কাজ বা ব্যবসা, তিনি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণ দান কর্মসূচিকে বাংলাদেশের অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। তিনি গ্রামীণ ব্যাংকের সর্বাধিনায়ক ছিলেন এবং তিনি গ্রামীণ ফোন একটি কোম্পানি, নরওয়ের টেলেনর কোম্পানির সঙ্গে, যেটা নরওয়ে সরকারেরও কিছুটা শেয়ার আছে, সেটা করেন। কিন্তু এই ক্ষুদ্র সঞ্চয় ঋণ দান প্রকল্প সেটি এরকম যে দরিদ্র মহিলা বা মিশ্র দল হতে পারে, কখনো কখনো পুরুষও থাকতে পারে বা পুরুষরাও করতে পারে, তারা একত্রিত হবেন এবং প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবেন, একটা সমবায়ের মতো তারা তৈরি করবেন এবং সেই টাকাগুলো একত্রিত হয়ে বেশ কিছুটা টাকা হয়ে যাওয়ার পরে পালাক্রমে প্রতি মাসে ঋণ গ্রহণ করবেন গরিবরা, এবং সেই গরিবরা সেই ঋণ গ্রহণ করে আবার পরিশোধ করবেন। এটা ক্ষুদ্র সঞ্চয় ও ঋণ দান প্রকল্প কর্মসূচি আর কি। কিন্তু এ বিষয়ে অন্য মতও আছে যে এই ক্ষুদ্র সঞ্চয় ঋণ দান প্রকল্পের মাধ্যমে অর্থ নিয়ে গরিব মানুষরা যে পণ্যটি উৎপাদন করবেন, সেই পণ্যটি কি বড় কোম্পানির পণ্যের সঙ্গে কি প্রতিযোগিতা করে পেরে উঠবে? কিন্তু তবুও এটা মন্দের ভালো যে সম্পূর্ণ সমস্যা না মিটলেও অন্ততপক্ষে কিছুটা দারিদ্র থেকে মুক্তি পাওয়া যায়। কারণ খরস্রোতা নদী, এই দারিদ্রের খরস্রোতা নদী একা একা পার হওয়া সম্ভব না, ভাসিয়ে নিয়ে যাবে। যদি সবাই মিলে হাত ধরাধরি করে, যে নদীতে ডুবে যায় না কিন্তু খরস্রোতা অত্যন্ত, সেটা কিন্তু হাত ধরাধরি করে পার হওয়া যায়। এই প্রকল্প এটা আছে, তবে এটা সম্পর্কে অনেক রকম ভিন্ন মতও আছে। যাই হোক, সেসব বলছি না। এই ক্ষুদ্র সঞ্চয় ঋণ প্রকল্প এবং গ্রামীণ ঋণ এবং নরওয়ে টেলেনর কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যে গ্রামীণ ফোন, এই বিভিন্ন ক্ষেত্র থেকে গ্রামীণ ব্যাংকের কিন্তু ৬৬৬ কোটি টাকা কর ধার্য করে বাংলাদেশ রাজস্ব বোর্ড, এবং আরও বেশ কিছু টাকার কর ধার্য করেছে। এবং তারা শ্রমিকদের একটি মামলা আছে, সেখানে মজুরি না পাওয়ার জন্য, সেটা বেশ কিছু অনেক শ্রমিকের। তো এইসব মামলা হওয়ার ফলে কিন্তু মোহাম্মদ ইউনূস আইন আমলে আসেন এবং তিনি মামলায় লড়তে হন
এবং মামলার ফলাফল কি হতে পারে এই বিষয়ে নিঃসংশয় না হতে পেরে মোহাম্মদ ইউনূস কিন্তু বিদেশে গমন করেন। তিনি তার পক্ষে কিন্তু এটি একটি অত্যন্ত অপমানিত হয়েছেন। তিনি অপমানিত বোধ করেন। অপমানিত বোধ করার সঙ্গে সঙ্গে যেটা বলা যায় যে প্রতিশোধ স্পৃহা যেমন একদিকে হয়েছে, যে সরকার তাকে এইভাবে, যে সরকার থাকাকালীন তার এই যে মামলা হলো, সেই সরকার তাকে অব্যাহতি কোনো দিল না এবং মামলা থেকে নিষ্কৃতি পাওয়ারও একটা প্রবণতা ছিল। কাজেই তিনি বিদেশে বসেই, তার কারণ তার বিদ্যাবুদ্ধির জন্য তিনি যে পুরস্কার পেয়েছেন এবং তিনি যে নোবেল লরেট হয়েছেন, কাজে গোটা বিশ্বে যাকে বলে লবি করা আর কি, বা পরিচয় বন্ধুত্ব করার, তার কিন্তু অভাব হয়নি কিন্তু সেখানে। কাজেই তিনি পারি ওরি মারি যে কৌশলে পদ্ধতি গ্রহণ করেছেন, এটা বোঝাই যাচ্ছে। এবং বাংলাদেশে শেখ হাসিনার 15 বছরের শাসনে, 3টি টার্মের শাসনে যারা আক্রান্ত হয়েছেন, যারা জেলে গেছেন, যাদের পরিবারগুলি নানা কারণে ফাঁসিতে গেছেন, বিভিন্ন ব্যক্তিত্ব এবং রাজনৈতিক শক্তিগুলি একত্রিত হয়ে একটা জোট বেঁধেছেন। সেই জোটের বহিঃপ্রকাশ ঘটেছিল জুলাই আগস্ট মাসে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের পূর্বেই কিছু কিছু রাজনৈতিক শক্তি কিন্তু ছাত্রদের মধ্যে কিন্তু নিজেদের অত্যন্ত প্রভাব বিস্তার করেছিল। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, দেখা যেত যে শেখ হাসিনার যে দল, আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের কিন্তু ছাত্র সংগঠনের প্রচুর সদস্য, কিন্তু এটা খানিকটা অল্প কিছু হলেও ফাইলেরিয়ান গ্রোথ ছিল। এই সংগঠনের মধ্যেও বিভিন্ন যে ইসলামপন্থী দলগুলি, অর্থাৎ ইসলামকে রাষ্ট্রে শাসনের কাজে লাগাতে হবে যারা ভাবে, এরকম যে দলগুলি, তারা কিন্তু তাদের মধ্যে মতাদর্শগতভাবে প্রচার করেছিল। সব মিলিয়ে এই আন্দোলনের শুরুর পূর্বেই আগে একটা যোগসূত্র স্থাপিত হয়েছিল এবং এখন অনেকেই মনে করছেন যে এই যোগসূত্রের সঙ্গে কিন্তু মোহাম্মদ ইউনূসও ছিলেন, আগে থেকেই ছিলেন। তা না হলে তিনি যখন 8ই আগস্ট সরকারে আসার পরে তিনি যখন প্রধান উপদেষ্টা হলেন এবং প্রধান উপদেষ্টা হওয়ার পরে তিনি যখন রাষ্ট্রসংঘের সভায় গেলেন আমেরিকাতে, তখন তিনি ক্লিনটনের একটি, তার যে এনজিও আছে তার সভাতে গেলেন এবং সেখানে তিনি একজন ছাত্রনেতাকে দেখিয়ে বললেন, এই হচ্ছে মাস্টার মাইন্ড এবং এই আন্দোলন বা এই সংগ্রাম বা এই বিপ্লব মেটিকুলাসলি ডিজাইনড, তিনি সেখানে স্বীকার করেছেন। তাহলে আর সাধারণ মানুষের আর নতুন করে বুঝতে কিছু বাকি থাকে না। এবং ছাত্ররা যেভাবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাধারণত উদারবাদী ভাবধারায় গ্রহণ করে, কিন্তু তার বদলে দেখা গেছে ছাত্রদের বিরাট একটা অংশ পুরনো ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানোর যে রাজনীতি, সেই রাজনৈতিক ভাবাদর্শে কিন্তু তারা কিন্তু গ্রহণ করেছেন মনে মনে। তাহলে এখানে একটা শেষে বলা দরকার যে মোহাম্মদ ইউনূসের এইরকম একটি জোটের তার দরকার ছিল, সেটা তার আদর্শের সঙ্গে মিলুক বা না মিলুক, কিন্তু তার মামলা থেকে রক্ষা পেতে এবং
আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রতি প্রতিশোধ নিতে এরকম একটি প্রয়োজনীয়তা মোহাম্মদ ইউনূসের ছিল। এবং যে জোট হয়েছে সেখানে বিভিন্ন রং ও বর্ণের নির্যাতিত মানুষেরা একত্রিত হয়ে যে জোট করেছেন, সেই জোটেরও কিন্তু মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববিখ্যাত একটি ব্যক্তিত্বের কিন্তু প্রয়োজন ছিল। তারা দেখেছিল সরকার যদি পড়ে যায়, সরকার পড়ে যাওয়ার পরে এমন একটা ব্যক্তিত্ব কিন্তু তাদের মধ্যে ছিল না, বা মোহাম্মদ ইউনূসের মতো সেরকম ব্যক্তিত্ব ছিল না। কাজেই বলবো যে মোহাম্মদ ইউনূসকে তাদের যেমন প্রয়োজন হয়েছে, তাদের মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করছেন এবং ইউনূসও তাদেরকে কিন্তু ব্যবহার করছেন। কিন্তু একটা কথা বলে রাখা দরকার, এটা একটি মাত্র উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হবার জন্য, যাদের মুক্ত হওয়ার প্রয়োজনীয়তা ছিল তারা জোট বেঁধেছিলেন, কিন্তু তারা আদর্শগতভাবে সবাই কিন্তু এক না। এবার সরকার এসেছে, সরকারের কর্মসূচি থাকবে, সেখানে কিন্তু মতপার্থক্য থাকবে, বিভিন্ন মতপথের জোটই সেটা, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে আগে থেকেই নিড বেসড কোনো মিনিমাম প্রোগ্রাম ধার্য করা হয়নি, এবং যে সভায় যে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বা কোনো উপদেষ্টা অর্থাৎ মন্ত্রীর মতো তারা যে কথা বলছেন, অন্য একজন উপদেষ্টা তার বিরোধিতা করছে, বা এই আন্দোলনের মূল শক্তি যে ছাত্ররা ছিল, ছাত্র সমন্বয়করা যারা আন্দোলনটাকে পরিচালনা করেছেন, সমন্বয় করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে, তারা 8ই আগস্টের সরকার পরে কিন্তু একটা আনকনস্টিটিউশনাল পাওয়ারের কিন্তু ধারক এবং বাহক হয়ে উঠেছেন তারা কিন্তু। কাজেই পরিশেষে বলবো, পরস্পরের মধ্যে বক্তব্য সংঘাত অল্প স্বল্প লেগেই আছে। কাজেই বলবো যে মোহাম্মদ ইউনূসের, নোবেল লরেট মোহাম্মদ ইউনূসের যে জীবনী, গৌরবোজ্জ্বল জীবন, এই জীবনে কখন তিনি নিশ্চয়ই উদারনৈতিক মানুষ, তিনি পশ্চাৎপদ ধর্মকে রাজনীতিতে মেশানোর যে তত্ত্ব, সেই তত্ত্বের সঙ্গে এক হবেন না তিনি, কিন্তু পরিস্থিতিগতভাবে তিনি এক হয়েছেন। দেখা যাক কে কাকে ব্যবহার করছে। যারা ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে রাজনীতি করতে চায় তারা মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করছে, না মোহাম্মদ ইউনূস তাদেরকে ব্যবহার করছেন। কিন্তু সংঘাত শুরু হয়ে গেছে এবং আরো সংঘাত অনিবার্য। একটি কথা বাদ পড়ে গেছে, এর সঙ্গে সেনাবাহিনীরও একটা যোগসাজশ ছিল সেখানে, এবং সেখানেও বিভিন্ন মতপথের মানুষ আছে সেখানে। কাজেই পরিশেষে আবার বলবো, একদিকে যেমন আওয়ামী লীগ যাতে রাজনীতি ফিরে না আসতে পারে, ছাত্রলীগকে যেমন ব্যান করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু তেমনি একদিকে যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদের যে চেতনার বিরুদ্ধে, তাদের সংগঠনের বিরুদ্ধে যে সেটা যেমন লড়তে হচ্ছে, তেমনি কিন্তু তাদের কিন্তু আভ্যন্তরীণ সংগ্রাম, জোটের মধ্যে কিন্তু আভ্যন্তরীণ সংগ্রামও কিন্তু জারি আছে। কাজেই এই আভ্যন্তরীণ সংগ্রামে কে জিতবে এবং এই আভ্যন্তরীণ সংগ্রামও রক্তক্ষয়ী হবে কিনা কে বলতে পারে। আমরা দেখতে থাকব, ইতিহাস সে কথা বলবে। আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদেরকে নমস্কার জানাই, আপনারা ভালো থাকবেন। এবং পরিশেষে যে কথা বলছি সেটা হচ্ছে, এই প্রতিবেদনটি করার জন্য আপনারা ভালো মনে করলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, কারণ তা করলে পরবর্তী একটি প্রতিবেদন রাখতে উৎসাহিত হতে পারি। নমস্কার।